আচ্ছা, আজকে তোমাদের সিক্স সেমিস্টারের প্রথম ক্লাসে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পলিমার। পলিমার সম্পর্কে আমরা যেটুকু সিলেবাসে আছে সেটুকু একটু ভালো করে দেখে নেব। তো পলিমারের যদি প্রথম থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে পলিমার জিনিসটা কী, তাহলে দেখব যে পলিমার কথাটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে। ঠিক আছে, পলিমার ভাষাটা অ্যাকচুয়ালি এটা গ্রিক শব্দ, গ্রিক থেকে এসেছে, যেটা যার মানে পলি শব্দের অর্থ দুটো। পলিমার কথার অর্থ দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মেরস। এই দুটো শব্দ থেকে কিন্তু পলিমার কথাটা এসেছে। এখন পলি মানে তোমরা সবাই জানো, পলি পলি মানে হচ্ছে অনেক, পলি মানে হচ্ছে অনেক, ঠিক আছে। এবং মেরস শব্দের অর্থ হচ্ছে অংশ বা খণ্ড। এই কথাটার অর্থ হচ্ছে, মেরস কথাটার অর্থ হচ্ছে অংশ বা খণ্ড। তো এখন দুটো যদি শব্দ একসঙ্গে করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এমন একটা মলিকিউল যেটা, যেখানে অনেকগুলো মানে খণ্ড রয়েছে বা অংশ রয়েছে, ঠিক আছে। তার মানে বহু খণ্ড বিশিষ্ট অণু। ঠিক আছে, তো এবার পলিমারের কতগুলো আমরা উদাহরণ দেখব। পলিমার মানে জিনিসটা নামকরণটা আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। এরপরে যেটা দেখব যে পলিমারের কতগুলো অংশ থাকে। পলিমারের অংশ বলতে মানে পলিমার যেভাবে তৈরি হয়, ছোট ছোট কতগুলো অণু নিয়ে তারা একত্রিত হয় এবং একত্রিত হয়ে একটা বৃহৎ আকারের শৃঙ্খল বিশিষ্ট, শাখা প্রশাখা বিশিষ্ট হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু একটা বৃহৎ আণবিক মানে একটা বড় আণবিক ভর বিশিষ্ট, অনেক বেশি আণবিক ভর বিশিষ্ট, সেটা কতটা, প্রায় 10,000 থেকে কয়েক লক্ষ আণবিক ভর বিশিষ্ট, আণবিক ভর বিশিষ্ট অণু যখন গঠন করে তখন তাকে আমরা বলছি পলিমার। ঠিক আছে, আশা করি এই জায়গাটা পরিষ্কার হয়েছে। তাহলে আমরা এটুকু ক্লিয়ার যে যদি মানে ছোট ছোট অণুগুলো বা মনোমারগুলো একত্রিত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে, যেটাকে আমরা ম্যাক্রোমলিকিউলও বলতে পারি, ঠিক আছে, বা জায়েন্ট এলিমেন্টও বলতে পারি। ম্যাক্রোমলিকিউলস বা বৃহৎ অণু, দৈত্যাকার অণু বলতে পারি, যার আণবিক ভর 10,000 থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে, তাকে আমরা কি বলছি, পলিমার বলছি। ঠিক আছে, তো এই পলিমারের যেমন উদাহরণ হচ্ছে পলিইথিলিন, আমরা এটা বহু পরিচিত এটা পলিমার। তো যেমন বলছিলাম পলিইথিলিন, পলিইথিলিন একটা হচ্ছে পলিমার যার আণবিক ভরটা কত হতে পারে, 10,000 থেকে শুরু করে 10,000 মানে থেকে শুরু করে প্রায় কয়েক লক্ষ হতে পারে। তো এরপরেও যেগুলো রয়েছে সেটা হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো তোমরা সবাই জানো। এগুলোকে আমি আর একটু বলে দিচ্ছি এগুলো কিভাবে তৈরি হয়েছে, তোমাদের মনে করিয়ে দিচ্ছি আবার। যেমন পলিইথিলিনটা তৈরি হচ্ছে ইথিলিন থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, এন সংখ্যক, অর্থাৎ এখানে এনের মান অনেক বেশি, মানে অনেক বড় একটা সংখ্যা। তো এখানে ইথিলিন এন সংখ্যক যদি ইথিলিন পরস্পর যুক্ত হয়, CH2 এরকম এন সংখ্যক ইথিলিন পরস্পর যুক্ত হয়ে CH2 সিঙ্গেল বন্ড CH2, এই যে অংশটা, এইরকম এন সংখ্যক অংশ এরকম একসঙ্গে যুক্ত হবে এবং এটাকে আমরা বলছি পলিইথিলিন। পলিইথিলিনটাকে আমরা PE দিয়ে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, এক্ষেত্রে পিভিসিটা কোথা থেকে এসছে, এখন আরেকটু আমি এখানে বলে দিই যে যে পলিমারটা তৈরি হলো, এই পলিমারের এই যে
এই অংশটুকু, যে অংশটুকু বারবার রিপিট হচ্ছে, এই অংশটুকুকে আমরা বলছি, অর্থাৎ CH2 সিঙ্গেল বন্ড CH2, এই অংশটুকুই বারবার রিপিট হয়ে এই মলিকুলটা তৈরি হয়েছে, অর্থাৎ ম্যাক্রোমলিকুলটা তৈরি হয়েছে, বলতে পারো যে পলিথিলিনটা তৈরি হয়েছে। তো এই অংশটুকুকে আমরা বলছি রিপিটিং ইউনিট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিপিটিং ইউনিট। ঠিক আছে, রিপিটিং ইউনিট। আচ্ছা, এইটাকে আমরা বলছি, এই যে ছোট ছোট মলিকিউলগুলো নিয়ে পলিথিলিনটা তৈরি হচ্ছে, এইগুলোকে বলছি মনোমার। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে ইথিলিন মলিকিউলটা হচ্ছে মনোমার। ইথিলিন মলিকিউলটা মনোমার। এই মনোমারগুলো অনেকগুলো একসঙ্গে যুক্ত হয়ে যে ম্যাক্রোমলিকিউলটা তৈরি হলো, এইটাকে বলছি আমরা পলিমার। ঠিক আছে, পলিমারের যে অংশটুকু রিপিট হচ্ছে তাকে রিপিটিং ইউনিট আমরা বলছি। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা পিভিসি নিয়ে একটু আলোচনা করি। পিভিসির যে মনোমারগুলোর নাম কি? পিভিসি যেমন এখানে পলিথিলিন যেটা দেখলাম, পলিথিলিনের মনোমারটা যেটা পেলে সেটা হচ্ছে ইথিলিন। ঠিক আছে, আর এখানে পিভিসির ফুল ফর্মটা তোমরা জানো, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিটা বাদ দিলে যেটা পড়ে থাকলেও সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড থেকে কিন্তু পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়েছে, তাই ভিনাইল ক্লোরাইডটা হলো তার মনোমার। তো এখন মনোমারটার সংকেতটা হচ্ছে CH2 ডবল বন্ড CHCl, অর্থাৎ এখানে তাকাও, এখানে ইথিলিন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে যদি একটা ক্লোরিন ঢুকে যায়, তাহলে এই যেটা তৈরি হয় সেটাকে আমরা বলছি ফিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড N সংখ্যক, মানে একসঙ্গে পরস্পর যুক্ত হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এবং এর রিপিটিং ইউনিটটা এরকমভাবে থাকবে CH2 সিঙ্গেল বন্ড CHCl। এইটা হচ্ছে রিপিটিং ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। তো এইটুকু পার্ট হচ্ছে রিপিটিং ইউনিট, আর এই টোটালটা হচ্ছে এই ক্ষেত্রে মনোমার। এখন মনোমার আর তোমার রিপিটিং ইউনিটটা প্রায় রিপিটিং ইউনিট এবং মনোমারটা এখানে কিন্তু সেম, কিন্তু যদি দুই বা ততোধিক প্রকারের মনোমার যুক্ত হয়ে যদি পরস্পর যুক্ত হয়ে যদি মনোমার পলিমার তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু রিপিটিং ইউনিট এবং মনোমার অণুগুলো একই রকম হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পলিমারের প্রকারভেদ। পলিমারের প্রকারভেদ, তো এটাকে মানে বিভিন্ন বিষয়বস্তুর ওপর ভিত্তি করে পলিমারকে বিভিন্নভাবে বিভক্ত করা যায়। তা আমরা যেটা পড়ব, প্রথমত পলিমারকে আমরা উৎসের ভিত্তিতে ভাগ করব। তো উৎসের ভিত্তিতে 1 নাম্বার, উৎসের ভিত্তিতে পলিমারকে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, উৎসের ভিত্তিতে। তো উৎসের ভিত্তিতে যে 3টে ভাগে ভাগ করি সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, একটা হলো প্রাকৃতিক পলিমার, দ্বিতীয়ত কৃত্রিম পলিমার, এবং তৃতীয় হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার। ঠিক আছে, এখন প্রাকৃতিক পলিমার কাকে বলে? প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত যে সমস্ত পলিমার, সেগুলোকে আমরা বলছি প্রাকৃতিক পলিমার বা ন্যাচারাল পলিমার। ঠিক আছে, এখন প্রকৃতি থেকে যে পলিমারগুলো আমরা পেয়ে থাকি, কেমন মানে কোথা থেকে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায়, প্রকৃতি থেকে। ঠিক আছে, তো এগুলোর মধ্যে উদাহরণটা কী হবে? 1 নাম্বার উদাহরণ যদি বলতে চাই, তাহলে হচ্ছে প্রাকৃতিক রাবার হবে।
প্রাকৃতিক রাবারটা কিন্তু গাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে। এটা গাছের কোনো একটা ল্যাটেক্স থেকে নির্গত হয় এটা, ঠিক আছে। যেমন রাবার গাছের ল্যাটেক্স থেকে ঘন এক প্রকারের সাদা রস বেরোয়, ওইটা হচ্ছে প্রাকৃতিক রাবার, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে দ্বিতীয় উদাহরণটা যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে স্টার্চ। স্টার্চ এটা আলফা ডি গ্লুকোজ থেকে এই প্রাকৃতিক রাবার, এই প্রাকৃতিক তোমার হচ্ছে পলিমারটাও তৈরি করা করা যায়। তারপরে হচ্ছে সেলুলোজ, 3 নম্বর সেলুলোজ। সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ থেকে প্রাপ্ত একটা পলিমার, ঠিক আছে। বিটা ডি গ্লুকোজ থেকে এই প্রাকৃতিক পলিমারটা পাওয়া যায়। তারপরে এর ছাড়াও আরও অনেক আছে, যেমন নিউক্লিক অ্যাসিডগুলো ডিএনএ আরএনএ নিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি তোমার মানে যেমন প্রোটিনগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। এগুলো আমরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা দেখব কৃত্রিম পলিমার। এখন কৃত্রিম পলিমার কোনগুলো আমরা জানি। কৃত্রিম পলিমারের মধ্যে প্রথমে আসছে যে কৃত্রিম পলিমার কোনগুলো, যেগুলো মানুষ ল্যাবে বা শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে তার নিজের প্রয়োজনে তৈরি করে নিচ্ছে, সেগুলো কি বলছি আমরা, মানে কৃত্রিম পলিমার বলছি। তো কৃত্রিম পলিমারের উদাহরণ পলিইথিলিন, যেটা আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ব্যবহার করি। তারপরে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, একটু আগেই বললাম। তাহলে পলিস্টাইরিন এটাও মানে আমরা ব্যবহার করে থাকি। তো এগুলো হচ্ছে ল্যাবে বা বিভিন্ন শিল্প কারখানাতে কিন্তু প্রচুর পরিমাণে এগুলোকে তৈরি করা যায় এবং তৈরি করা হয় এগুলোকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার। অর্ধকৃত্রিম পলিমার কোনগুলো না, অর্ধকৃত্রিম পলিমার হচ্ছে প্রকৃতি থেকেই প্রাপ্ত পলিমার, কিন্তু এগুলো মানে রাসায়নিক রূপান্তর ঘটানো হয়, এই ধরনের পলিমারকে আমরা বলছি অর্ধকৃত্রিম পলিমার, ঠিক আছে। যেমন সেলুলোজ নাইট্রেট। সেলুলোজ নাইট্রেট হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার, অর্থাৎ এটা প্রকৃতিতে পাওয়া যায় কিন্তু সেটা কেমিক্যাল ট্রান্সফরমেশন করা হয়, ঠিক আছে। এটা একটা প্রাকৃতিক অর্ধকৃত্রিম পলিমার। এরপরে এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পলিমারাইজেশন পদ্ধতির উপর ভিত্তি করে পলিমারকে শ্রেণীবিভাগ মানে শ্রেণীবিন্যাস করব। তাহলে কোন বিষয়ের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে পলিমারাইজেশন পদ্ধতি। পলিমারাইজেশন পদ্ধতির ভিত্তিতে, ঠিক আছে। এটাকে আমরা বিভক্ত করব, পলিমারকে আমরা মোট দুটো ভাগে বিভক্ত করতে পারি। এক, শৃঙ্খল বা জুতো পলিমার। আর দ্বিতীয় হচ্ছে সংঘনন বা কন্ডেনসেশন পলিমার, ঠিক আছে। সংঘনন বা কন্ডেনসেশন পলিমার। শৃঙ্খল বা জুতো পলিমার কোনগুলো, যেগুলো একটার পর একটা একটা মনোমার আরেকটা মনোমারের সঙ্গে পরস্পর যুক্ত হয়ে গেল, তারপরে আরেকটা যুক্ত হয়ে গেল, তারপরে আরেকটা যুক্ত হয়ে গেল, এরকমভাবে যে সমস্ত পলিমারগুলো সৃষ্টি হচ্ছে তাদেরকে কিন্তু আমরা বলছি শৃঙ্খল বা জুতো পলিমার। এই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা মানে কোনো ছোট ছোট অণু এখান থেকে নির্গত হয় না, সিম্পলি এরা পরস্পর যুক্ত হয়ে গিয়ে এই পলিমারটা কিন্তু এরা তৈরি করে, ঠিক আছে। যদি এটার ডেফিনেশন আমরা দিতে চাই তাহলে এরকমভাবে বলতে পারবো, মানে শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে মনোমার অণুগুলি যদি সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় সংযোগে যে পলিমার উৎপন্ন করে তাকে আমরা কি বলবো, জুতো পলিমার বলবো বা শৃঙ্খল পলিমার বলবো। এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কার্বন কার্বন ডবল বন্ড যেখানে থাকবে বা কার্বন কার্বন ট্রিপল বন্ড যেখানে থাকবে,
ঠিক আছে। ত্রিবন্ধন অসম্পৃক্ততা থাকবে যেখানে যে সমস্ত মনোমারগুলিতে এই জাতীয় মনোমারগুলো শৃঙ্খল বা দ্রুত পলিমার উৎপন্ন করে। যেমন উদাহরণ হচ্ছে পিই অর্থাৎ পলিইথিলিন, তারপরে পিভিসি। এই পিভিসি বা পলিইথিলিন এদের ক্ষেত্রে ভিনাইল ক্লোরাইড বা ইথিলিন ইথিলিনে এখানে কিন্তু কার্বন ডবল বন্ড রয়েছে, অর্থাৎ অসম্পৃক্ততা রয়েছে, এবং সেই কারণে শৃঙ্খল বা দ্রুত পলিমার এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপরে যেটা পড়ছি আমরা সেটা হচ্ছে সংঘনন বা কন্ডেনসেশন পলিমার। কন্ডেনসেশন পলিমার কোনগুলো? যখন দুটো বা তার বেশি কার্যকারী মূলক সম্পন্ন মনোমার পরস্পরের সঙ্গে মানে বিভিন্ন ধাপে বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিকভাবে যুক্ত হবে এবং যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করবে, তখন তাকে কি বলবো? সংঘনন বা কন্ডেনসেশন পলিমার বলবো। ঠিক আছে, তো এই জাতীয় পলিমারাইজেশনের ক্ষেত্রে মানে ছোট ছোট কিছু অণু বা মলিকুলের সৃষ্টি হয় যেটা ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। যেমন এই ক্ষেত্রে কিন্তু জলের অণু বেরোতে পারে, অ্যামোনিয়া বেরোতে পারে। ঠিক আছে, যখন কন্ডেনসেশন হবে মানে মেন চেনটা যুক্ত হয়ে যাবে ঠিকই, কিন্তু তার মাঝখান থেকে ছোট ছোট অণুগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এই ধরনের যে পলিমার তাকে আমরা বলবো সংঘনন বা কন্ডেনসেশন পলিমার। উদাহরণ হচ্ছে কি পলিয়েস্টার। পলিয়েস্টার এই ধরনের তোমার হচ্ছে কি এক ধরনের মানে কন্ডেনসেশন পলিমার। এছাড়াও রয়েছে পলিঅ্যামাইড। এই ধরনের মানে কন্ডেনসেশন পলিমার। এছাড়াও তোমার রয়েছে অনেকগুলোই, যেমন হচ্ছে পলিসালফোনেট, মানে আর একটা উদাহরণ পলিসালফোনেট। তারপরে হচ্ছে পলিকার্বনেট, এই ধরনের উদাহরণ। মোটামুটি তোমরা একটা দুটো মনে রাখলেই হবে। ঠিক আছে, একটা দুটো ভালো করে মনে রাখবে, তাহলেই হবে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তাপের প্রতি আচরণের ভিত্তিতে পলিমারগুলোকে ভাগ করব। তাপের প্রতি আচরণ। তাপের প্রতি আচরণের ভিত্তিতে আমরা এটাকে দুটো ভাগে বিভক্ত করতে পারি। ঠিক আছে, আচ্ছা, প্রথম ভাগটা হচ্ছে কি থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার, আর দ্বিতীয়টা হচ্ছে থার্মোসেটিং পলিমার। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং পলিমার। ঠিক আছে, তো এই থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং পলিমার কোনগুলো? থার্মোপ্লাস্টিক হচ্ছে যে সমস্ত মানে পলিমারে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে সেগুলো নরম হয়ে যাবে, এবং তাপ সরিয়ে নেওয়ার পরে কী হবে? প্লাস্টিকটা আবার শক্ত হয়ে যাবে এবং পূর্বের অবস্থায় ফিরে আসবে। এবং সেটাকে যদি আবার আমরা নরম করি, তাপ দিই, তাহলে আবার নরম হয়ে যাবে, আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। এই ধরনের যে পলিমারগুলো রয়েছে তাদেরকে আমরা বলে থাকি থার্মোপ্লাস্টিক পলিমার। যেমন হচ্ছে পলিইথিলিন, পিই, তারপরে পিভিসি, এই ধরনের পলিমারের উদাহরণ। পলিস্টাইরিন রয়েছে এই ধরনের পলিমারের উদাহরণ। এছাড়া থার্মোসেটিং পলিমার কোনগুলো? থার্মোসেটিং পলিমার হচ্ছে যে সমস্ত পলিমারকে তাপ প্রয়োগ করলে নমনীয় তো হয়, প্রথম ক্ষেত্রে নমনীয় হয়, কিন্তু যখন তাপ সরিয়ে নেওয়া যায় তখন কিন্তু সেটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পরে এবার দ্বিতীয়বার যদি আমরা গরম করি সেই ক্ষেত্রে কিন্তু সেটা নরম হয় না। এই ধরনের পলিমারগুলোকে বলছি আমরা থার্মোসেটিং পলিমার। এগুলো বিশেষ করে শাখাযুক্ত যে সমস্ত শৃঙ্খল বিশিষ্ট মনোমার রয়েছে তারা যখন পলিমার তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পলিমার উৎপন্ন হয়, অর্থাৎ থার্মোসেটিং পলিমার পাওয়া যায়। যেমন উদাহরণ হচ্ছে ফিনল ফর্মালডিহাইড। ফিনল ফর্মালডিহাইড এই ধরনের পলিমার। ঠিক আছে, ফিনল ফর্মালডিহাইড রেজিন বলতে পারি এটাকে, এটা এই ধরনের পলিমার। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি প্রয়োগের ভিত্তিতে।
প্রয়োগের ভিত্তিতে এটাকে আমরা ডিভাইডেশন করব। সর্বমোট প্রয়োগের ভিত্তিতে যদি দেখি তাহলে এটাকে তিনটে ভাগে বিভক্ত করব। এক, রাবার, রাবার জাতীয় পলিমার। রাবার জাতীয় পলিমার হচ্ছে স্থিতিস্থাপক পলিমার, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে প্লাস্টিক, দ্বিতীয় হচ্ছে প্লাস্টিক। উদাহরণ হচ্ছে কি পলিস্টাইরিন, ফেনল ফর্মালিন রেজিন, পলিথিলিন, এই যে এই ধরনের এগুলো প্লাস্টিক জাতীয়। আর আরেক ধরনের রয়েছে সেটা হচ্ছে ফাইবার, ফাইবার পলিমার বা এগুলোকে তন্তু বলা হয়, ঠিক আছে। তন্তুর মধ্যে এটা তন্তু কোনগুলোকে বলবো না, যে সমস্ত পলিমারের ক্ষেত্রে মানে পলিমারের দৈর্ঘ্য এবং ব্যাসের অনুপাতটা, দৈর্ঘ্য ধরে নিচ্ছি, এটা ধরো দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য এবং এরা যদি একটা ব্যাস হয় তাহলে দৈর্ঘ্য যদি এল হয় আর ব্যাস যদি আর হয় তাহলে দৈর্ঘ্য এবং ব্যাসের অনুপাত যদি 100 বা তার থেকে যদি বেশি হয় তাহলে সেই ধরনের পলিমারগুলোকে আমরা বলবো কি ফাইবার বা তন্তু, ঠিক আছে। এই ধরনের তন্তু জাতীয় বা ফাইবার জাতীয় যে সমস্ত পলিমার তার উদাহরণ হিসেবে যদি দেখি তাহলে পাবো যেরকম তুলো এক নাম্বার, তারপরে রেশম, রেশম, পাট, নাইলন, এই জাতীয় ফাইবার জাতীয় এই ধরনের যে পলিমার এদের উদাহরণ হচ্ছে এইগুলো, ঠিক আছে। তো আমরা এর পলিমারের বিভিন্নভাবে ভাগ করলাম এদেরকে। তোমরা কি করবে, এই ভাগগুলোকে ভালোভাবে পড়বে এবং একটা ছকের আকারে পড়ে রাখবে এবং এগুলোকে সুন্দর করে লিখে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই।